আপা আপনার কতদিন ওনার থেকে দূরে আছেন? 10 মাস দূরে আছেন। তাই ওনার যে এই অপকর্মগুলি বললেন, আপনি এই অপকর্ম নিয়ে 10 মাস পরে কেন আসলেন সাংবাদিকদের সামনে? জি না, আসলে আমি তারপরে প্রথমেই মামলা করি। মামলা দায়ের করি, মামলা চলমান, কিন্তু সে যেটা করে, তার এই যে অবৈধ টাকা, তারপরে এই যে তার ক্ষমতা, এই ক্ষমতার কাছে আমি হয়তো সাধারণ মানুষ, আমি এটার কাছে আমি কেন বুঝতে পারি, আমি প্রতিবাদ করি সবসময় কিছু। তো প্রতিবাদ করার কারণেই কিন্তু আমি ওর সংসারে থাকতে পারি। না না, সে যখন তোফায়েল আহমেদের অনুসারী এবং সরকার পরিবর্তনের পরে আজকে 14 মাস হয়ে গেছে, আপনি এত পরে কেন আসছেন? আমি আসলে পরে আসার মধ্যে কি সত্য কথা, আমি জানের ভয়ে ভাই সবার, আমি আমার জীবনের ভয়ের কারণে আমি কোনো মুখ খুলতেই চাই না। আর যেহেতু আমার বাচ্চা দুটো তার কাছে ছিল, আর আমাকে আগেই বলছে তুই করে যদি মুখ খুলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। তখন আমার এই ছোটো মেয়ে এই 10 মাস পর বাসা থেকে বের হয়ে গিয়েছে। যখন বুঝলাম যে আমি তো নাই, আমি তো যেহেতু মারা যেতেই পারি, কিন্তু আমার এই নিষ্পাপ শিশুটা কি, তখন আমি এটা পুরোপুরি লাগি। আপনি যে বললেন যে সরকারি অস্ত্র নিয়েছে, সে অস্ত্র নেওয়ার পরেও সেটা তো সরকারের জন্য একটা বড় বিষয়। সেখানে সরকার আপনাকে নিরাপত্তা দিত, আপনি সরকারের কাছে সেটা কেন বলেননি তখন? তখন ভাইয়া আমি তো বলতে চাই, ঘরের দুজন প্রতিবাদ প্রতিবাদ করার ফলে সে আমাকে হাতে যদি আঘাত করে দিয়েছে, চেষ্টা করে। তো কী করো, তখন আমি হাসপাতালে ভর্তি, এবং এতদিন কিন্তু আমি ভয়ভীতি আতঙ্কে ছিলাম, এবং অলরেডি কিন্তু আমি তাদের থানায় জানাইছি, জানার পর ওটা আমার উপরেই হুমকি আসছে, যদি আপনার মুখ করে না করতে আমি সমস্যা করছি, আমি তো চেষ্টা করি। এখন উনি কোথায় আছেন? এখন উনি আসলে কোথায় যে আসলে আমি বলতে পারবো না, কিন্তু উনি যখন যখন তখন রেস্ট চেঞ্জ করে, বেশিরভাগ সময় রেস্ট চেঞ্জ করে। উনি কি এখন খেলাফত আন্দোলনের অনুসারী? জি, বিয়ে করে কি লক্ষ্য করবেন? এটা যখন আমাকে মারধর করে, আমি বলছিলাম যখন আমি প্রশাসনিক আইনের ব্যবস্থা নিই, তখন আমার ঘর শুধু সমস্ত তল্লাশি করে। তখন আমি যেখানে যন্ত্রণার যন্ত্র রাখি, সেগুলো বের করে সব খুলে থাকে। আরেকটা কথা হচ্ছে, তার সকল তার মোবাইলই আছে। যদি আপনারা ওনাকে অ্যারেস্ট করেন অথবা তার ফোনগুলো আপনার চাপ, এটা নিয়ে সরকারের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে অবশ্যই সব কিছু পাবেন। আপনার বিবৃতির মাঝখানে আপনি বলে গেছেন যে মনিরুজ্জামান প্রথমে তার কাছে কোনো টাকাই ছিল না, জি, সে আপনার মাধ্যমে টাকা গ্রহণ করে এবং ধীরে ধীরে আপডেট বা বড় হতে থাকে। আবার তার মাঝখানে শেষে এসে আপনি বললেন যে সে প্রথমে বিএনপিতে ছিল, টাকা দিয়ে সে আওয়ামী লীগে গিয়েছে এবং আওয়ামী লীগ থেকে ট্রান্সফার হয়ে এখন খেলাফতে এসেছে। একটু ভুল হয়েছে, যেটা হলো প্রথম অবস্থায় তার অর্থনৈতিকভাবে সেরকম সক্ষম ছিল না, কিন্তু আপনার অস্ত্রমামলার আসামি ছিল, সে বিএনপি থাকতেই ওখান থেকে পালায় আসে আমাদের বাসায় আসে, ঢাকাতে আসে, আমরা সেটা জানতাম না। পরবর্তী যেভাবেই হোক আমাকে ছলে বলে বসুন, আমাকে বিয়ে করার পরে আমাকে আবার জিম্মি করে, আমার বাবা মাকে জিম্মি করে, আমাকে জিম্মি করে আমার এখন তখন টাকা পয়সা, আমার আম্মু মোটামুটি একটা ভালো অবস্থানে চাকরি করতেন, আর তখন তিনি একদম রাস্তার গরিব অবস্থায় ছিল। ওনার অবস্থা ফিরতে বেশি সময় লাগে, 2 বছর মাথায় এসে আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থায় যাওয়া শুরু। এই জিম্মি বিষয়টা কখন শুরু করেছে? আপনার বাচ্চা হওয়ার পরে না, আগে তো বিয়ের পর থেকে? বাচ্চা হওয়ার পর থেকে বেশি বেশি এরকম ছলাবেলা পোষণ করতো, অথচ আমি বুঝতাম না, তখন আমার বয়স ছিল হচ্ছে 15। আপনার প্রথম বাচ্চা কখন সে আপনাকে, আমার প্রথম বাচ্চার 3-3.5 বছর পর থেকে এই ঘটনা। তখন কেন আপনি ছেড়ে দিলেন না? আর এখন কে এসে কেন আপনি? না, আসলে তখন আমি ছাড়তে চাইলে সেটা বলে ভুল হবে। আমি আসছিলাম কয়েকবার বাসা থেকে, আমার বাবার ঘর থেকে ফেরত আসছি। আসার পরে যেটা আমাদের সমাজের রীতিনীতি, যে স্বামী ঘরে শেষ ঘর, এরপরে আর কোনো কথা নাই, সন্তান হয়ে গেছে, এটাই তো লাইফ, এই ধরনের পারিবারিক শিক্ষা আমাকে দেওয়া হয়। তখন আমি আসলে আবার নিরুপায় হয়, আমি ওই ঘরে আবার ফিরে যাই। না, পারিবারিক শিক্ষা যেটা আসে সেটা আমরা মেনে নিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে যে ডিসিশনটা নিলেন সেটা আপনার নিতে ব্যর্থ হলেন কেন? এটা নিতে আমি তখনই ব্যর্থ হয়েছি যখন আমি দেখলাম যে আমার বাচ্চারাও ওর ভিত্তি, সে সন্তানকেও ছাড়তেছে না। আমাকে করছে আমি করতে রাজি ছিলাম। আমার মরার বয়স চলে গেছে অনেক আগে, কারণ আমি সবসময় অত্যাচারিত ছিলাম। কিন্তু যখন দেখলাম আমার মেয়েকেও রাখতেছে না, আমি আসার পরে আমার মেয়েকে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আমার জিনিসপত্র ভাঙচুর করে মেয়েদের হাত চলতেছে, মেয়ের অত্যন্ত অবস্থায় তাকে 21 সেপ্টেম্বর উদ্ধার করি। তখন ওটা দেখে আমি বুঝলাম যে আমার মেয়েটাও নিরাপদ। তখন আমি বললাম যে আমি তো মরি বা বাঁচি, যাই হোক আমি সত্যটা বলে যাই। শেষ করেন। আমার মনে হয় এতগুলো লোক, সাধারণ অসহায় মানুষ, তার কষ্টের শিকার, আমরা পারছি না ইনশাআল্লাহ। আমি শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে খেলাফত আচ্ছা। আন্দোলনের যে নেতাটা ছিল, নেতার কথা বললেন, আমি নামটা বলি, কাশিমি। কাশিমি। ওই কাশিমি সাহেবের যে সম্পর্কে যা বললেন, তার কি এভিডেন্স আপনার কাছে আছে? আমি প্রথমে বলছি ভাইয়া, আমি সকল এভিডেন্স আমার কাছে
আমার ছিল। আমি ওই ঘর আচ্ছা। থেকে যখন বের হবো, শেষ কর। আমাকে মারার কথা যখন তৈরি করো, তখন আমি বের হবো, সব কিছু তারা তল্লাশি করে আমার যে এভিডেন্স ছিল, ফোন ছিল, সব কিছু ওইটার মাধ্যমে আগুন দিয়ে পুড়ে ফেলে। একটা ছেলে আসছে, একটা মেয়ে আসছে সংসারে, কিন্তু তার রূপ পরিবর্তন হতে থাকে। পরবর্তীতে ব্যবসা করার কিছুদিন পর আমি দেখতে পারি সে নিশাদ্রব্য ব্যবসার সাথে আসক্ত, প্লাস সেবন। সে যখন তখন বাসায় হুটহাট করে ঘরে আসতো, মাতাল অবস্থা আসতো, আসার পর আমাকে মারত। কিন্তু কী করবো, আমাদের সমাজ ব্যবস্থায় এমন যে মেয়েদের তো আসলে একবার কোনো মেয়ে দাঁত পাত্র যদি হয়ে যায় আর সংসার ভাঙে, তখন সাধারণ মেয়েদের কী কাহিনী। আমিও 8-10টা মেয়ের মতো ভাবলাম এটাই আমার মেয়ে, আর এর বাহিরে আসলে আমার কোনো লাইফ নাই। আর যেহেতু দুইটা ছোটো ছোটো বাচ্চা, সে বাচ্চার মুখ দিয়ে তাকায়, কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি, নির্যাতন সহ্যই করতে থাকি, আর দিনকে দিনটা বাড়তে থাকে। যাক, ইতিমধ্যে সে, তার বাড়ি হলো ভোলা, বর্ণনদী। তোফার আহমেদের সাথে তাদের ঘনিষ্ঠতা এবং পরিচয় হয়। ঘনিষ্ঠতা হওয়ার পরে তার মাধ্যমে সে নামে বেনামে অনেক পাওয়ার ইউজ করে বিভিন্ন জায়গার সম্পত্তি, বাড়ি দখল এবং চাঁদাবাজি, মানুষের কাছ থেকে বিভিন্ন সিস্টেমে টাকা আত্মসাৎ করে, উপার্জন করে। এবং এগুলোর প্রতিবাদ করার আমার কখনো সাহস ছিল না। আমি যদি কখনো কিছু বলতেও যেতাম, সে আমাকে বলার আগেই টর্চার করে। তোফার আমাদের ক্ষমতার পরে আস্তে আস্তে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন লোকের সাথে আরও দিন দিন সম্পর্ক তৈরি হয়। 2013 সালে মোহাম্মদ মনিরুজ্জামান মনির মাদকদ্রব্য ব্যবসায় জড়িয়ে পড়ে। একদিকে চাঁদাবাজি, অন্যদিকে মাদক ব্যবসা। কোটি কোটি টাকার সম্পত্তি আস্তে আস্তে সে হয়ে লাভ করে। প্রতিবাদ করা না করতে পারে অবৈধ ব্যবসা, পরকীয়া, চাঁদাবাজি, এগুলো দিন দিন বাড়তেই থাকে। কিন্তু আমি কিছু বলার মতো সাহসী পাই না। মনির প্রতিদিন একটা দিন আমি দেখি নাই যে তার বাদ 10 থেকে 15-20টা ইয়াবা, আইস, সিগারেট, অ্যালকোহল, এগুলো আমার ঘরের নিত্যদিনের সঙ্গী, তার বেডরুমে এগুলো নিয়ে আসতো। তো এগুলো কি বলবো, আর দিন দিন যত ব্যবসার পরিধি বাড়তেছে এবং তার অরাজকতা ততই বাড়তেছে। উনি আমাকে আওয়ামী লীগ, আমি তার অপকর্মগুলোতে যখন থেকে সহ্য করতে না পারতাম, আমার খুব কষ্ট হতো। পরবর্তীতে আমি তখন আমার বাচ্চাদেরকে আমি ঘরে অসহায় বন্ধ করে চিৎকার দিয়ে বন্ধ করে কাঁদতাম। আমাকে সে এইসব ব্যাপারগুলো যখন আমি দেখে প্রতিবাদ করি একটু একটু করে, যখন আমার ছেলেমেয়েকে বড় হয়, তখন সে আমাকে সবসময় শাসাত। তোকে মেরে ফেলবো, তোর ছেলেমেয়েকে মেরে ফেলবো, তোর বাবা মাকে ফেলবো। আমার টাকার কাছে, আমার ক্ষমতার কাছে তোর তো কিছুই না। তোর তুই কী করতে পারি, তুই কিছু করে দেখা না, তোকে আমি কী করি। আমি বহুতভাবে নির্যাতন করি। তারপরেও এইভাবে দিন চলতে থাকে, মাস চলতে থাকে, বছর চলতে থাকে। আমি বোমা হয়ে জীবনযাপন। এক পর্যায়ে এগুলো সহ্য করতে করতে আর করতে যখন পারি না, দেখলাম যে না, এটা আসলে শেষটাই, এর শেষ কোথায়। আমি যেন নিপীড়িত আমার জীবনটা শেষই করে ফেলছি, কিন্তু আমার যে এই মাসুম দুটা বাচ্চা আছে, এদের কী হবে? এদেরকে পরিত্রাণের জন্য তখন আমার মা হয়ে চিন্তা করি যে না, আমার এই জীবন যেন আমার সন্তান কখনোই না হয়। পরবর্তী 9-12-23 তারিখ রাতে আমার কাছে সে আবারও টাকা দাবি, 10 লক্ষ টাকা দাবি করে বাবার কাছ থেকে এনে দিবি। পুনরায় সেম আগের গল্প, যে গল্প সবসময় চলমান। তখন আমি বলতাম, তোমার এত টাকা কিসের প্রয়োজন? তুমি তো এখন অনেক টাকা পাবো, তারপর আমার কাছ থেকে তুমি কেন নিতে হবে? আমার বাবা মা তোমাকে সাপোর্ট করতে করতে নিঃস্ব, তারপর তুমি আমাকে কেন বাঁচতে দিচ্ছ না? দয়া করে আমাকে নিজের বাড়ি করে একটু বাঁচার জন্য তোমার প্রার্থনা করতেছি, আমার সন্তানকে নিয়ে আমাকে বাঁচতে দাও, তুমি তোমার জীবন নিয়ে অন্যত্র জায়গায় চলে যাও। যখন আমি তার কোনো কথা না শুনতাম, তখনই সে পদ্ধতি বিভিন্ন সময় তার হাতের কাছে যখন যেটা থাকতো সেটা দিয়ে আমাকে আঘাত দিত। এরকমই একদিন একটা রাতের ঘটনা, সেটা ছিল 9-12-23 তারিখ রাতে। তখন রাত সম্ভবত 11টা কি 12টা। তখন আমাকে বলতেছে, আজকের মধ্যে যেগুলো ওর বাবার কাছ থেকে মার কাছ থেকে আমার টাকা এনে দিবি, নাহলে আমি তোকে যাবো তো তাই শুনতে। তো আর কি শুনতে হবে, আর কখন শুনবো? তুই যদি আমাকে টাকা না দিতিস, আমার বড় একজন আমি এটা আসবে, তুই তাকে মনোরঞ্জন করবি। তখন আমি একদম আকাশ থেকে বলি, এরকম আমাকে কী বলবো? তুমি কি নেশার থেকে পাগল হয়ে গেছো? এগুলো কী বলবো? আমার পক্ষে এরকম তোমার অস্থির কাজ করা সম্ভব। তখন তার কথা শুনতে অস্বীকার করি। তখনই তার হাতের কাছে এক হাতে ছিল একটা গ্লাস, আর একটা
আঘাত করে এক পর্যায়ে আমার মাথা সে আঘাত করতে, তখন আমি এক পর্যায়ে বাঁচার জন্য চেষ্টা করি, তারপর আঘাতপ্রাপ্ত হয়ে আমি ওই সময় অজ্ঞান হয়ে যাই। এবং আমার পাশে অনেক চিল্লাচিল্লি শব্দ হচ্ছিল, সেটার জন্য পাশের ফ্ল্যাটের প্রতিবেশী ছিলেন, সে কিছুক্ষণ পরে আমার দরজা তখন কি করে পুলিশকে, রামপুরা থানা পুলিশকে ফোন করে। পরে রামপুরা থানার পুলিশ আমাকে এসে উদ্ধার করে, আমার দরজা ভেঙে আমাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায়, এবং তারা আমাকে তারপর সেই মুহূর্তে সেই রাত্রেই 12টা বা 12:30 আমাদের মুগ্ধ হসপিটালে ভর্তির পর আমার বাবা মা রাত 2টার সময় মুগ্ধ হসপিটাল থেকে আমাকে উদ্ধার করে রামপুরা থানায় একটা নারী নির্যাতন মামলা দায়ের করে। সেই মামলার নম্বর হলো 6/2023। এরপরে তার সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা যারা সম্পৃক্ত আছেন সেটা হলো আলী আজম মুকুল, ভোলা জেলার এমপি, তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, ভূমিদখল, লোকজন জিম্মি করে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে। আশিকুর রহমান শান্ত, ভোলা জেলার সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সভাপতি, তার সাথে তিনি মনে প্রতারণার আশ্রয় নিয়ে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। 2024 জাতীয় নির্বাচন সময় শান্ত এমপি মনোনয়ন পাওয়ার জন্য সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। জহির রাহেন, ভোলা জেলার সাবেক কমিশনার সরকার, তার সাথে তার বন্ধুত্ব ছিল, সেখান থেকেও বন্ধুর সাথে বিভিন্ন ব্যবসা বিভিন্ন কাজ থেকে বহু টাকা সরবরাহ করে। মনিরুজ্জামান মনির বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াসিন রহমান সরকার এই নাম ব্যবহার করে মানুষের কাছে বহু টাকা তুষার করেন। আব্দুল্লাহ আল সেকুল, ভোলা সরকারি, তার সাথে গভীর সম্পর্ক থাকায় অবৈধভাবে আওয়ামী লীগের নেতা হিসেবে অবৈধ রাস্তায় কোটি কোটি টাকা পাঠিয়ে করেন। মনিরুজ্জামান মনির ভোলা বলগীর জেলার কাছিয়া গ্রামের ভবেশ চন্দ্রের কাছে 40 লক্ষ টাকা দাবি করে। দুটি টাকা দিতে না পারায় এবং না বলায় তার ঘরে আগুন দিয়ে পড়ে ফেলে এবং তার বৃদ্ধ 60 বছরের বাবাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার একলা লেগে যায়। ঢাকা অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক মেজবউদ্দিনের সাথে মিলে লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অগ্রিম টাকা ও ব্ল্যাঙ্ক চেক নিয়ে মানুষকে হয়রানি করে। 14 জুলাই 24 রামপুরা এলাকায় ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সময় নামে বেনামে সিম ব্যবহার ফোন আসলে আন্দোলন ঠেকানোর জন্য সাংগঠনিক ও আপন ছোট ভাই রাস্তাকে নিয়ে অস্ত্র, ব্যাগের বোট ও হেলমেট নিয়ে রাস্তায় যেত এবং সকল অপকর্মের সাক্ষী আমি নিজে। 5 আগস্ট থানা লুট করে সরকারের অস্ত্রগুলো বাসায় নিয়ে আসে। এটা দেখে আমি খুব ভয়ভীত সন্তুষ্ট হয়ে যাই। তখন আমি তাকে বলি, এগুলো সরকারের জিনিস, তুমি কেন এনেছ? তখন বলে, খবর না, একটা কথা দিয়ে জবাব নিয়ে তোর কথা বের হয় তাহলে তোকে আজকে রাত্রেই খুন করে ফেলছি এবং তোর বাচ্চাদেরকেও তোকে আমি তোর সময় মেরে ফেলবো। এই কথাগুলো শুনে আমি দিনকে দিন ভয়ভীত আতঙ্কিত হয়ে আমার বাচ্চা লেখাপড়ার ক্ষতি হবে, ওর মানসিক কষ্ট পাবে, সেজন্য আমি চুপ করে একদম বোমা হয়েছি। কিন্তু এখানেও ক্ষান্ত হয়। এক পর্যায়ে একদিন 12 আগস্ট 2024 অস্ত্রগুলিকে নিয়ে আবার বাসাচ্ছি বের হয়েছে। এই ঘটনা দেখে আমি বুঝতে পারি আসলে এ বড় দারুণ আকার ধারণ করেছে। হঠাৎ এই ঘটনা ঘটার 2 বছর পর এরকম চলতে চলতেই এবং তার সকল অপকর্মের সাক্ষী এবং তার সেকেন্ডারি হিসেবে তার ছোট ভাই রাসেল এর সাথে সম্পৃক্ত যুক্ত থাকে। এই ঘটনার যখন বাড়তে থাকে তখন আমি এক পর্যায়ে বুঝতে পারছি এখানে আমার জানের এবং প্রতিদিন রাত কাপড় চলে। এটা দেখে একদিন রাত্রের বেলা তখন সে বাসায় মদের আসলে তার ছোট ভাই সে এবং 3 জন অজ্ঞাত সন্ত্রাসী, যার মুখ আমি দেখতে পাই না, সে তার বেডরুমের মধ্যে আসন বসে আমাকে খুন করার প্ল্যান করে। তখন আমি দরজার বাইরে থেকে সব ঘটনা শুনতে পাই, যে বলছে যে আমার সকল অপকর্মের সাক্ষী আমার বাড়ির আমাকে বারবার পুলিশের হুমকি দিয়েছে। আসলে আমি সত্যি কথা আমি বলেছিলাম, তুমি যদি এবার শান্ত না হও, এগুলো যদি চেষ্টা করো তাহলে আমি আইনের আশ্রয় নেব। এই কথা আমি একদিন যখন নির্যাতন সহ্য করতে না পারি তখন আমি তাকে বলেছি, কিন্তু ওইটা সে মনে নিয়ে আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র চাপার জন্য যে এই প্রধান সাথে যদি আমরা সরিয়ে না যাই তাহলে আমরা যে কোনো মুহূর্তে সবাই আঘাত। এই ঘটনার পর 23/1/25 তারিখ এই বছর জানুয়ারি মাসে আমি ভয়ভীত আতঙ্কিত করে ওখান থেকে চলে এসে তখন আমি কোর্টের মাধ্যমে তাকে তালাখানা পাঠিয়ে। পরে আমি এই 10 মাস যাবৎ আমার বাসায়, আমার বাবা মার বাসায় আমি বসবাস করি। কিন্তু বসবাসকালীন এই 10 মাসের ঘটনা যেটা হচ্ছে, আমি আসার পরও আমাকে কোনো রকম শান্তি দিচ্ছে। সে হুমকি যখন তখন আমার বাসার লোকজন নিয়ে এসে ভাঙচুর করে,
আমার মা বাবার গায়ে হাত তুলে এবং আমার ভাই বোনদেরকে অত্যাচার করতো। আমি দিন রাত কখন যে কোন সময় কোন জায়গায় থাকি সেটাও ঠিক ঠিকানা, তাও সেখানে সিস্টেম না কোনো সিস্টেমে বের করে দিতে হবে। এবং এগুলোর এক পর্যায়ে সে আমাকে আবার বাসায় নিয়ে আসলে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে, কিন্তু আমি এত ওখানে যাওয়ার কথা অস্বীকার করি। পরবর্তীতে আমি না যাওয়ার কারণে আমাকে 24-25 তারিখ এবং আমার মামা খিদা পারমিনকে খিদা থানার একটা মিথ্যা চুরি মামলা দায়ের করে, যার কোনো ভিত্তি নাই। এই মামলা নাম্বার 54 কপি সংযুক্ত করে দিয়েছে এবং রামপুরা থানায় আমাকে হঠাৎ করে রাত 1:45-এ নিয়ে যায়। খিদা থানায় পুলিশ আমাকে লকআপে ঢুকিয়ে আমার বডিতে আবার বিয়ের আগে আমার বাবা মার কাছ থেকে যে গোল্ড আমি পাই সেই আবার ব্যবহৃত গোল্ড আমার গা থেকে তুলে নিয়ে আমাকে ওই গোল্ড সে শনাক্ত করে আমাকে মিথ্যা চুরির মামলা ফাঁসায় দেওয়া। আমি বিনা দোষে বিনা কারণে কোনো অন্যায় না করা সত্ত্বেও তারপর আমি 7 দিন দিলাম এবং ওখানে সে পাওয়ার ক্ষমতা ইউজ করেছে। সেটা হলো সে তো সুযোগ সন্ধানই লোক, যখন তখন যে দল যখন যেভাবে আসে সেই টাকার বিনিময় সিস্টেম কৌশলে সেই দলের নাম গ্রহণ করে। তো এই বর্তমানে সে কী করছে, যখন আওয়ামী লীগ সরকারের উৎখাতের পর মুখোশ পরিবর্তন করে অবৈধ লেনদেনের মাধ্যমে দল পরিবর্তন করে সেটা হল 29শে নভেম্বর 2024 সালে আমার বাসায় খেলাফত আন্দোলনের নাইবে আমি আবু জাফর কাশেমি তার মাধ্যমে 20 লক্ষ টাকা প্রদান করে তার দলে অংশগ্রহণ করে। এই আবু জাফর কাশেমি হলো ঠিক সেরকমই একজন লোভী বন্ড প্রতারক, একজন খারাপ ধরনের লোক, যে কিনা নামে দায় রূপে চিঠি পড়ে কিন্তু বিভিন্ন মাদ্রাসার দানের টাকা সে আত্মসাৎ করে এবং সে তার জমি ক্রয়ের নাম করে মনির বিভিন্ন লোকের কাছ থেকে দালালি করে টাকা নিয়ে থাকে। মনির ঢাকাতে যত সম্পত্তি কিনেছে তার সকল কিছু ডকুমেন্টস দলিল নাইবে আমি আবু জাফর কাশেমির কাছে আছে। এই কাশ্মীর হাত এত উঁচু যে সে প্রশাসনিক ক্ষমতা ইউজ করে ডিএসপি, এসপি, ওসি, দারোগা এদের দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, পেশানি, মিথ্যা মামলা অপকর্মগুলোতে মনিকে সবসময় সাহায্য করে। কারণ হলো মনের কাছ থেকে সে অনেক মোটা অঙ্কের টাকা অ্যামাউন্ট নিয়ে খেলাফত আন্দোলন নাম ব্যবহার করে সে বিভিন্ন জায়গায় পদ পদবি নিয়ে এই ধরনের সন্ত্রাসী কাণ্ডকর্মগুলো তার গাড়ি টুপির আড়ালে করে থাকে। আর মনির এখানে জাস্ট কি করে পদ পদবিগুলো কিনে অনুষ্ঠানের সময় বিভিন্ন জায়গায় ছবি স্ট্যাটাস করে সে বোঝায় যে আমি এই দলে আছি। তো মনিরের আরেকজন ছিল শাসনকে আমি বলি, সে ঢাকাতে এবং গ্রামের প্রচুর জায়গা সম্পত্তির নামে বেনামে তার ভাই বোন মা বাবা এবং আত্মীয় স্বজন নামে কিনে গোপনে রেখে দেয় এবং সে ইনকাম ট্যাক্স প্রতি বছর রিটার্ন দাখিল করে। এগুলো বাকি তার অপকর্মের কথা আমি কোথা থেকে বলবার কোথা শেষ করবো তা আমি বুঝতে পারি না। সে দীর্ঘ 17 থেকে 18 বছর কর্মশ্রীর সাথে বসবাস করে, কিন্তু যখন তখন সে পুরো বাসাতেই স্টে করে না, কারণ ধরা পড়ার ভয় পলাতক অবস্থায় থাকে। মনির 22-25 তারিখ রাত আনুমানিক 10:30 ঘটিকায় অজ্ঞাতনামা কয়েকজন লোককে নিয়ে আমাদের বাসায় এসে ভাঙচুর করে মেরে ফেলার হুমকি দেয়। আমার মা বাদী হয়ে কদমতলী থানায় 6-10-25 তারিখ একটি জিডি দায়ের করে এবং আমার ছেলে এবং মেয়েকে শারীরিক মানসিক নির্যাতন করে খিলগাঁও থানায় অভিযোগ দেয়। আমি সেই অভিযোগটি একটা জিডি করে রামপুরা থানায় আর একটা করে খিলগাঁও থানায় এবং আমার এই ছোট মেয়ে রাশিদ ইসলাম তানহা অত্যন্ত সকল কিছুর সাক্ষী এবং আমার এই মেয়েকেও মেরে ফেলার জন্য সে যখন অনেক চেষ্টা করে আমার ছোট মেয়ে শুনতে পেরে ভয়ে আতঙ্কিত হয়ে 21শে সেপ্টেম্বর 2025 সে বাসা থেকে ভোর সকাল 7টার সময় পালায় আসে। এসে আমাকে ফোন করে, আম্মু আমাকে বাঁচাও, আব্বু তোমাকে যেমন বাঁচতে দিবে না সেরকম আমাকেও বাঁচতে দিচ্ছে না, আমি আর আমার আব্বুর এই অত্যাচার সহ্য করতে পারতেছি না, আম্মু আমি যে কোনো মুহূর্তে খুন হবো, তুমি আমাকে বাঁচাও। আমি যখন দেখলাম আমার জীবন শেষ, 10 মাস আমি বিভিন্ন জায়গায় লুকিয়েছিলাম কিন্তু তার কোনো প্রতিবাদ আমি করি।
কিন্তু আমি নির্দোষ থাকা সত্ত্বেও আমার বাবা মা আমার ভাই এবং যখন আমার ছোট্ট এই সন্তানটাও দিচ্ছি তখন আমি বুঝলাম যে এইভাবে লুকিয়ে থাকার আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করে সবার কাছে সাহায্য চাচ্ছি সাহায্য চাচ্ছি এই মুভিটার কি হচ্ছে কঠিন থেকে কঠিন শাস্তি হোক এবং বিচার হোক এবং সবচেয়ে বড় কথা সে আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধানে সে নামে বেনামে এত সম্পত্তি এত অপকর্ম মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নেওয়া ভূমি দখল বাড়ি দখল এবং বিভিন্ন ধরনের অকারণের সাথে জড়িত থাকার পর তারপরও এখন পর্যন্ত তার কাছে কোনো মামলা নেই কারণ একটাই সে যখন আগে বিএনপি করতেন বিএনপি থাকাকালীন সময় সে তখন অপকর্ম করে আবার যখন বিএনপি সরকার শেষ তখন আবার আওয়ামী লীগ সরকার আসার পর আবার সুন্দর কৌশলে টাকা খরচ করে বিভিন্ন সময় বিভিন্ন পদে ঢুকে থাকে এবং সকল ডকুমেন্ট আমি ওই ঘরে ঘরে জোগাড় করি যেগুলো আমি অনেক বছর জোগাড় করার পরে সে যখন আমাকে তল্লাশি করে ডকুমেন্টসগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে এবং আমাকেও সেই রাতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা তো আপনাদের কাছে বিনীত নিবেদন আপনি আমাকে অবশ্যই সাহায্য করবেন আমার এই নিষ্পাপ মেয়েকে সাহায্য করবেন আমার পরিবারকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম আমার এক প্রশ্ন করেন